আটটা ভুল যদি তুমি করো তাহলে তোমার স্বপ্নের জার্নি এখানেই শেষ ধরে নাও। তোমাকে বেসিক সহ 3-4 ঘন্টা 4-5 ঘন্টা ক্লাসে পড়াবো, বয়কট দ্যাট ক্লাস। যারা সারা জায়গায় ক্লাস করে এখানে সেখানে দৌড়াদৌড়ি করে বেড়ায় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স মিস করে। 3 মাসের জার্নির মধ্যে আমি 8টা ভুল কখনোই রিপিট করব না। আর যে যত বেশি এক্সাম না দিবে সে তার চান্স মিস হওয়ার দিকে তত পা বেশি এগিয়ে যাবে। মূল বই দাগানো লাইন পড়লে হবে, এক একটাটা ধরে ধরে মাইল লাগাবো, ঠিক আছে? আমি চান্স মিস করেছি, আমি জিকেই ঠিক মতো পড়ি নাই। একবার মেডিকেল ভর্তি পরীক্ষা প্যাটার্নটা ধরে ফেলতে পারো, তোমার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া এরো, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 4th ইয়ারে অধ্যয়নরত আছি। তোমার স্বপ্ন কি সাদা অ্যাপ্রন? তোমার স্বপ্ন কি মেডিকেলে চান্স পাওয়া? কিন্তু আজকের ভিডিওতে আমি 8টা ভুলের কথা বলবো, যেই 8টা ভুল যদি তুমি করো তাহলে তোমার স্বপ্নের জার্নি এখানেই শেষ ধরে নাও। তাহলে এই 8টা ভুল আপু তোমাকে ইলাবোরেটলি বোঝানোর চেষ্টা করব, এবং এই 8টা ভুল তোমরা একটু ঠান্ডা মাথায় শুনবা এবং এনশিওর করবা যে আপু 3 মাসের জার্নির মধ্যে আমি 8টা ভুল কখনোই রিপিট করব না। আমি ফার্স্ট টাইমার ছিলাম, এতদিনের সেকেন্ড টাইমারদের সাথে ইনকাউন্টারে ওদের এই 8টা পয়েন্ট আমি বের করেছি, যেই 8টা ভুলের কারণে ওরা ফার্স্ট টাইম জার্নিতে চান্স মিস করেছে। ঠিক আছে, ওকে, দেখো চলে আসি। প্রথম ভুলটা যদি দেখো, এখানে আছে একাধিক জায়গায় ক্লাস করা। আপনারা যখন ফার্স্ট টাইমে মাত্র এইচএসসি পরীক্ষা শেষ হয়, বা ধরেন এখনো শেষ হয়নি, প্র্যাকটিক্যাল এক্সাম চলছে আপনাদের, আপনারা এই অমুক তমুক থেকে শুনেন ও এই কোচিং এ ভর্তি হয়েছে, সে এই কোচিং এ ভর্তি হয়েছে, অমুক ভাইয়া এই কোচিং থেকে চান্স পেয়েছে, আরে এই আপু তো 4টা জায়গায় পড়েছে, আরে ওই আপু তো 7টা জায়গায় পড়েছে। এগুলা শুনে শুনে আপনারা 10 জায়গায় ভর্তি হয়ে যান, এবং কিছু কিছু অতিরিক্ত তেলওয়ালা পোলাপান তো ওই 4-5 জায়গায় ক্লাস পর্যন্ত করে। একটা কথা মাথায় রাখবা, তোমার কাছে এই 3 মাস সময় কেউ যদি তোমাকে বলে আমি তোমাকে বেসিক সহ 3-4 ঘন্টা 4-5 ঘন্টা ক্লাসে পড়াবো, বয়কট দ্যাট ক্লাস। ঠিক আছে, তোমার এখন সময় না এত লম্বা টাইম ক্লাস করার মতো। তুমি এখন সেই ক্লাসগুলো করবা যেটা তোমার কাইন্ড অফ তুমি যেটা পড়েছো সেটার উপর একটা সুপারভিশন দিবে। হ্যাঁ, তোমার যেই চ্যাপ্টারগুলো গ্যাপ বা যেটা তোমার কাছে কঠিন লাগে বা যেটা তুমি পড়েও পারছো না, সেগুলা ক্ষেত্রে তুমি একটু লেন্দি ক্লাস দেখতে পারো, বাট এখন তোমার সেই সময় না, তুমি 5-6 ঘন্টা বসে বসে ক্লাস করবা। ঠিক আছে, সো এখন তোমাকে সেই ক্লাসগুলো চুজ করতে হবে যেগুলো কম্প্যাক্ট, যেগুলো গোছানো, এবং যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার থিওরি আসতেছে না একেবারে গতানুগতিক এত কিছু এইচএসসির মতো যে তোমার বসে বসে এত ঘন্টা ক্লাস করতে হবে। সো এটা এনশিওর করবা তুমি যে কোনো একটা জায়গা, তুমি যত জায়গায় ভর্তি থাকো আমার কোনো সমস্যা নাই, তুমি যে কোনো একটা জায়গায় ক্লাস করবা যেটা তোমার কাছে বেশি বুঝতে ইজি হয়, যে না ওদের ক্লাস ভালো, আমি বুঝতেছি ভালো করে, এবং ওই ক্লাস করে আমার আমার মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমি পরীক্ষা দিয়ে একটা ভালো মার্ক পাচ্ছি। তুমি সেই জায়গায় ক্লাস করো, বাট সেটা ডিউরেশন যাতে বেশি না হয়। ঠিক আছে, কারণ এই যে অ্যাডমিশন ফেজটাতে নিজে পড়ার সময় বের করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যারা সারা জায়গায় ক্লাস করে এখানে সেখানে দৌড়াদৌড়ি করে বেড়ায় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স মিস করে। ঠিক আছে, তো তোমার যেহেতু প্রিপারেশন মোটামুটি লেভেলের, আপু আমি এত জায়গায় ক্লাস করবো না, যে কোনো একটা জায়গায় ক্লাস করবো যেটা তোমার কাছে ভালো লাগে। 10 জায়গায় এক্সাম দাও, আমার কোনো সমস্যা নাই, সেটা তুমি কিভাবে ম্যানেজ করে দিবো ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব, বাট ক্লাস করবা একটা জায়গায়, এবং সেটা যাতে ডিউরেশন বেশি না হয়। ঠিক আছে, এরপর দেখো এক্সাম না দেওয়া। আমি মনে করি এটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট এবং এটা সবচেয়ে কমন ভুল। ঠিক আছে, যে কারণে সবচেয়ে বেশি চান্স মিস হয়। ফার্স্ট টাইমে তুমি দেখা যায় কি প্রথম মাসটা মোটামুটি স্টুডেন্টরা কিছু কিছু এক্সাম দেয়, কিন্তু তুমি ধরো ভর্তি হয়ে আছো অনলাইনে এক জায়গায়, অফলাইনে এক জায়গায়, বা অফলাইনে 2 জায়গায়, অনলাইনে 2 জায়গায়, এরকম করে ভর্তি হয়ে আছো, কিন্তু তুমি ওই যে থাকে না অতিরিক্ত উদ্দীপনায় ভর্তি হয়ে গেছো, কিন্তু তুমি আলটিমেটলি এক্সাম অ্যাটেন্ড করছো না। অন্তত একটা জায়গায় এক্সাম তোমাকে অ্যাটেন্ড করতে হবে। কেন যদি দেখা যায় 1 মাস তোমরা ভালো এক্সাম অ্যাটেন্ড করো, এরপর যখন মার্ক একটু ড্রপ করা শুরু করে তখন তোমরা হচ্ছে লাইভ এক্সাম অ্যাটেন্ড করো না, তোমার পরে প্রশ্ন কালেক্ট করে নাও। এগুলো করতে করতে দেখা যায় কি এক্সাম দেওয়ার প্রবণতা তোমার কমে যায়, আর যে যত বেশি এক্সাম না দিবে সে তার চান্স মিস হওয়ার দিকে তত পা বেশি এগিয়ে যাবে। ঠিক আছে, তো তোমার মার্ক যেমনই আসুক না কেন, বাসায় যত কথা শোনাক না কেন, তোমাকে এই এক্সাম বেশি বেশি করে দিতে হবে। যত বেশি এক্সাম দিবা তোমার এক্সাম ফিয়ার কাটবে, তোমার কাছে প্রশ্ন এনকাউন্টারের ব্যাপারটা আরো বেশি ইজি হবে। ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় গিয়ে অনেক ভালো ভালো স্টুডেন্ট চান্স মিস করে। একটা ওয়ান অফ দ্য মোস্ট রিজন হচ্ছে, কমন রিজন হচ্ছে যে তোমার ওর
পরীক্ষার হলে নার্ভ ব্রেকডাউন করে, ও পরীক্ষা হলে প্যানিক করে। কারণ কি, এর একটা পসিবল কারণ হতে পারে সে এক্সাম কম দিয়েছে, তার এক্সাম ভীতিটা খুব একটা বেশি কমে নাই। তাই যত কিছু হোক না কেন এক্সাম বেশি বেশি করে দিবা। এক্সাম ব্যাপারে ভুলের ব্যাপারটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো, সো এখানে এটা নিয়ে বলবো না। তারপরে দেখো, জিকে তে ইনাফ টাইম অ্যান্ড ইম্পর্টেন্স না দেওয়া, এইটা সেকেন্ড টাইমে যদি জিজ্ঞেস করো, একদম 80 to 90% স্টুডেন্ট বলবে যে আপু আমি চান্স মিস করেছি, আমি জিকে ঠিক মতো পড়ি নাই। এটা সবচেয়ে কমন মিস্টেক, ঠিক আছে? এখন তুমি আগে জিকে ইংলিশ পড়েছো কি পড়ো নাই তাতে কিচ্ছু যায় আসে না। এই 3 মাস তোমার ডেডিকেটেডলি জিকে এর উপর সময় দিতে হবে। কারণ আগে জিকে তে তোমার ছিল হচ্ছে 10 মার্ক, এখন তোমার 15 মার্ক হয়ে গেছে। টোটাল জিকে ইংলিশ পুরো সাবজেক্টটা মিলে 30 মার্ক, যেখানে তোমার কি বলবো, ফিজিক্স একা সাবজেক্টের মধ্যে 15। তোমরা ফিজিক্সের প্রতি যে পরিমাণ সময় দাও, বায়োলজির প্রতি যে পরিমাণ সময় দাও, সেইটুক সময় তোমরা আসলে জিকে ইংলিশের প্রতি দাও না, অথচ মার্ক কিন্তু সেম। সো জিকে তে 30 মার্ক, এটা মাথায় রেখে তোমাকে প্রত্যেক দিন কমপক্ষে হলো 3 ঘন্টা জিকে ইংলিশের উপর দিতে হবে। 1.5 ঘন্টা জিকে, 1.5 ঘন্টা ইংলিশ, কারণ তোমার জন্য এখন এটা খুবই 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 ভাইটাল একটা নাম্বার, ঠিক আছে? জিকে ইংলিশের ক্ষেত্রে থিওরি পার্টটুকুর থেকে বেশি এখন তোমাকে প্র্যাকটিস বা বেশি ইমফ্যাসিস দিতে হবে। থিওরি যদি 20 মিনিট পড়ো, প্র্যাকটিস যাতে 1 ঘন্টা করো, এটা তোমাকে ইনশিওর করতে হবে। জিকের ক্ষেত্রে থিওরি 30 মিনিট পড়লে প্র্যাকটিস 45 মিনিট করতে হবে। এভাবে করে করে তোমাকে জিকে ইংলিশের উপরে প্রত্যেক দিন, আমি কিন্তু 1 সপ্তাহের মধ্যে বলিনি, তোমার ধরো তুমি যেখানে ক্লাস করো না কেন, ধরো আপু 2 দিন ক্লাস, 2 দিন জিকে ইংলিশ পড়লাম, তুমি চান্স মিস করো, আমি লিখে দিতে পারি তুমি চান্স মিস করবা। বাট তোমাকে যদি প্রত্যেক দিন 1.5 থেকে 2 ঘন্টা সময় দিয়ে এই একটা সাবজেক্ট পড়ো, তোমার চান্স ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হবে, ঠিক আছে? সো এটাকে পুরো কনসিস্টেন্ট থেকে বজায় রাখতে হবে। জিকে ইংলিশ কিভাবে পড়ো এগুলো নিয়ে আমাদের অনেক ডিটেলস ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? ওকে, এরপরে দেখো 4 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস না করা। আমি এই জিনিসটাকে কম্পেয়ার করি এভাবে যে প্রশ্ন প্র্যাকটিস না করা হচ্ছে তোমার 0-র সাথে। হ্যাঁ, এখন ওটা হচ্ছে তোমার 0, ধরে নাও এটা ভ্যালু হচ্ছে 0। এখন তুমি যদি ধরো বই অনেক ভালো করে বই পড়লা কিন্তু প্রশ্ন প্র্যাকটিস করলা না, তাহলে ওই যে বই ভালো করে পড়া ইনটু 0 কি হয়, আলটিমেটলি আউটপুট কি 0। তুমি অনেক অনেক এক্সাম দিলা কিন্তু তোমার পরীক্ষা মানে ভালো আসছে, সেটা পরের কথা, প্রশ্ন প্র্যাকটিস করলা না, ইনটু দিয়ে গুণ দিলাম, আউটপুট 0। সো যদি প্রশ্ন প্র্যাকটিস না করো, এবং প্রশ্ন প্র্যাকটিস করার একটা ওয়ে আছে যেটা নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও আছে, তুমি সেটা দেখতে পারো। প্রশ্ন প্র্যাকটিস না করলে তোমার যতই পড়ো না কেন, তুমি 1 ঘন্টা বলো 10 ঘন্টা বলো একটা চ্যাপ্টার পড়তেছো, তোমার চ্যাপ্টারের আউটপুট 0। ওই চ্যাপ্টারে তুমি দেখবা যে তুমি এক্সাম দিলেও মার্ক কম পাচ্ছ, এবং 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 তুমি ওই চ্যাপ্টারটা কয়েকদিনের মাথায় ভুলে যাবে, কারণ তুমি প্রশ্ন প্র্যাকটিস করো এবং প্রশ্ন প্র্যাকটিস করার আসল নিয়মটাই জানো না। এবং মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়া। তো যখন তোমার একটা চ্যাপ্টার পড়া হয়ে যাচ্ছে, তখন যদি তুমি কোয়েশ্চেন ব্যাংকটা খুলো, তখন তুমি দেখবা যে কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে তোমার ওই চ্যাপ্টারে ঠিক কোন কোন টপিক থেকে, ঠিক কোন কোন জায়গা থেকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে। যদি ওইটা একবার বের করে ফেলতে পারো, যদি একবার মেডিকেল ভর্তি পরীক্ষা প্যাটার্নটা ধরে ফেলতে পারো, তোমার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিজ যারা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা টপ রেজাল্ট করে, ঠিক আছে? এরপর দেখো 5 নম্বর পয়েন্টের মধ্যে কি পাচ্ছি আমরা, মূল বইকে প্রাধান্য না দেওয়া। আপনারা এখন বিভিন্ন অফলাইন কোচিং সেন্টার ভর্তি হয়েছেন, আমিও হয়েছিলাম। ওখানে আপনারা 20টা 22টা করে বই পাচ্ছেন, অমুক তমুক, আমি বইয়ের নাম নিব না, ঠিক আছে? তোমরা আমার থেকে ভালো জানো। তো অমুক তমুক বই পেয়ে ভাবছো, তোমরা একটা কমন প্রশ্ন করো, আপু এটা পড়লে কি হয়ে যাবে, আপু এটা পড়লে কি হয়ে যাবে, মূল বই দাগানো লাইন পড়লে হবে? একটা ধরে ধরে মাইল লাগাবো, ঠিক আছে? তোমার মূল বই, আমি তো যেহেতু আমি মুসলমান, আমি তাও বলবো মূল বই হচ্ছে তোমার বাইবেল বা গীতার সমান। ওগুলা যেরকম থাকে না তোমার কাছে একদম অকট্ট গ্রন্থ, ওগুলার উপরে কোনো কিছু নাই, বাকি কিছু যেরকম, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যেরকম আমাদের আল কুরআন হচ্ছে আমাদের মূল ধর্মীয় গ্রন্থ, ঠিক আছে? এখন আল কোরআনকে বোঝানোর জন্য হচ্ছে তোমার হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে। এখন তোমার জন্য মূল বই হচ্ছে সেরকম। এখন মূল বইয়ের ক্ষেত্রে মূল বইকে একটু সহজ করার জন্য, মূল বইকে আরো প্যালেটেবল করার জন্য তোমার কিছু সহায়ক বই দিস, তোমাকে বলেই দিছে এগুলো তোমার অ্যাক্সেসরি বই আর সহায়ক বই। তুমি তো ওগুলাকেই মূল ধরে পড়ো, তাহলে তুমি তোমার চান্স মিস করতেছো। তোমাকে মেইন বই পড়তে হবে এবং অবশ্যই দাগানো লাইনের উপর ইম্পর্টেন্স দিবা, কিন্তু দাগানো লাইনের বাইরেও পড়ার চেষ্টা করবা, কারণ কেউ তোমাকে এই দুনিয়াতে গ্যারান্টি দিতে পারবে না শুধুমাত্র দাগানো লাইন থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? সো বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে দাগানো লাইনের বাইরেও পড়ার চেষ্টা করবা। আমি আমার সময় করেছিলাম,
যেগুলো দাগানো লাইন ছিল, যেগুলো কোচিং থেকে দাগিত, সেগুলো রেড কালার দিয়ে মার্ক করা ছিল। আর আমার নিজের কাছে যেগুলো ইম্পর্টেন্ট লাগতো সেগুলো আমি ব্লু কালার দিয়ে হাইলাইট করে রেখেছিলাম। যখন রিভিশন ফেজে চলে গিয়েছিলাম তখন হচ্ছে আমি দুইটা একবার করে দেখে যাওয়ার চেষ্টা করতাম, ঠিক আছে? ওকে, এরপরের পয়েন্ট দেখো, 6 নাম্বার পয়েন্টটা আমার কাছে কেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, ভুল থেকে না শেখা। এবং এই মিস্টেকটা তোমার 98% স্টুডেন্ট করে, ভুল থেকে শিখে না, একই ভুল 14 বার করে, একই জায়গা থেকে 14 বার ভুল করে আসে। আমরা আমাদের স্টুডেন্টদের এক্সাম নিয়ে এই ব্যাপারটা দেখেছি, এবং এই ব্যাপারে কেন স্টুডেন্টরা প্রচুর পরিমাণ উদাসী থাকে। ধরো তোমার আজকে পরীক্ষা মার্ক আসে 30, তুমি ওই 20টা এমসিকিউ কেন ভুল করেছো, কোন জায়গা থেকে ভুল করেছো, এটা যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো তোমার চান্স হবে না, ঠিক আছে? সো তুমি আজকে যে এমসিকিউটা ভুল করেছো, ফার্স্ট অফ অল তোমার আগে মেইন বইতে গিয়ে ওইটা আগে একটা হাইলাইটার দিয়ে হাইলাইট করে পাশে এম ফর মিস্টেক বা এম লিখতে হবে। এম মানে মিস্টেক করেছি। তাহলে কেন মিস্টেক করেছো, তোমার আসলে কিসের ল্যাকিং ছিল? তুমি কি ইনফরমেশন মনে রাখতে পারছো না, তুমি কি ওটা বুঝো নাই, নাকি তোমার কাছে কনফিউজ লেগেছে? এটা আগে তোমাকে আইডেন্টিফাই করে দেবে। তোমার যদি না বুঝো, আমি এখন যেটা করি আর কি, নিজের ক্ষেত্রে, আমার নিজের পড়াশোনার ক্ষেত্রে, আমি এআই কে দিয়ে বলি যে আমাকে এভাবে এক্সপ্লেন করো, তুমি একটা 7 বছরের বাচ্চাকে বুঝাচ্ছ, সে আমাকে ওভাবে এক্সপ্লেন করে, ঠিক আছে? বা তোমাদের যেরকম ধরো আমাদের টেলিগ্রামে মেন্টর সার্ভিস আছে, এই মেন্টরদেরকে দিয়েও তুমি জিজ্ঞেস করতে পারো যে আমাকে এটা বুঝায় দেন, ঠিক আছে? ওকে, তারপরে চলে আসে কি, তোমার কাছে কনফিউজ লাগছে, তাহলে তুমি কি করবা? তুমি নেমোনিক দিয়ে মনে রাখো, যেভাবে পারো মনে রাখো। ইভেন আমি আমার সময় যেটা করতাম, যে জায়গাটা আমার একবার ভুল হয়েছে, আমি এর আগে পিছিয়ে সবগুলো লাইন পড়ে একবার মাথার মধ্যে সেট করতাম যে এই জায়গা থেকে আমি আর ফার্দার কখনো ভুল করব না। ইভেন যতবার বইয়ের পাতা উল্টাবা ততবার ওই ইনফরমেশন দিয়ে তাকাবা, এর আশেপাশে দিয়ে তাকাবা, যাতে এই জায়গা থেকে তোমার আর নেক্সট টাইম কখনো ভুল না হয়। একবার করা ভুল হচ্ছে ভুল, বাট তুমি যদি একই ভুল একই জায়গা থেকে আবার করো, তাহলে সেটা হচ্ছে গুনাহ, ঠিক আছে? এবং গুনার কোনো মাফ নাই। এবং আপনি আলটিমেটলি এই যে আপনার এক জায়গা থেকে বারবার ভুল হচ্ছে, যদি আপনি ভুল থেকে না শিখেন, তাহলে এটা একদম আপনার সাথে মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত যাবে, এবং আপনার স্বপ্নের যে সাদা অ্যাপ্রোচ সেটাকে নষ্ট করে দিয়ে চলে আসবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো 7 নাম্বার পয়েন্টটা, আমাদের জেনারেশনে বর্তমানে সবচেয়ে ক্রুশাল প্রবলেম, অতিরিক্ত ফোন অ্যাডিকশন, যেটা হয়তো আমারও আছে, বাট আমার অ্যাডমিশন টাইমে ছিল না। এই ফোন অ্যাডিকশন যদি কমাইতে না পারেন, কিছু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। আপনি যেটা চাচ্ছেন সেটা অনেক হাজার হাজার লাখ লাখ মানুষের ড্রিম, তো ওই ড্রিম পাওয়ার জন্য আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইস গুলোর মধ্যে প্রথমে আসে আপনার নিজের প্রবৃত্তির উপরে একটু, নিজের নফসের উপরে কন্ট্রোল করতে হবে। আপনি যখন পড়তে বসবেন তখন আপনার ফোন আপনার ধারের কাছে থাকবে না, আপনার ফোন আপনার প্যারেন্টসের কাছে জমা দিবেন। বাট আপনি যদি এখানে বাসা থেকে দূরে কোথাও গিয়ে পড়েন, তাহলে যেখানে পড়ছেন তার থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে গিয়ে ফোনটা রেখে আসবেন, যাতে আপনার কাছে ফোন অ্যাক্সেসিবল না হয়, আপনি ইজিলি ফোনটা হাতে না নিতে পারেন। পড়ার মধ্যে ব্রেক দিবেন যখন, নিজেকে 1 ঘন্টার মধ্যে যখন আমরা বলি 5 থেকে 7 মিনিট ব্রেক দাও, সেই ব্রেক মোমেন্টে চালাবেন, বাট ওইটাও আপনার টাইমার সেট করে, যাতে ওটা আবার 5 থেকে 7 মিনিটের জায়গায় 1 ঘন্টা না হয়ে যায়, ঠিক আছে? এবং আপনার অনলাইন ক্লাস এক্সাম বাদে ফোন কোনোভাবেই ছোঁয়া যাবে না, ঠিক আছে? এই ডেডিকেশন যদি আপনার মধ্যে না থাকে, আপনি যদি এটাকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনার আসলে চান্স পাওয়ার কোনো দরকার নেই। আমি মনে করি চান্স পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? 8 নাম্বার পয়েন্টটা, সেটা আমার মনে হয় যে এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, 14 জায়গার গাইডলাইন ফলো করা, ঠিক আছে? আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। তুমি একটা মোটামুটি লেভেলের বা এভারেজ স্টুডেন্ট, ঠিক আছে? তুমি খুব হাই থাকা একদম টপার না, তুমি একদম এভারেজ স্টুডেন্ট, বাট তুমি চান্স পাবা। কিন্তু তুমি করতেছো কি, তুমি এমন কারো গাইডলাইন শুনতেছো যে ধরো ইন্টার লাইফ থেকে তোমার একদম পুরা মেডিকেলের সিলেবাস 2 বার শেষ করে আসছে, যে একদম টপ রেজাল্ট করেছে, সে তোমাকে বলতেছে আমি 12 জায়গায় পড়ছি, আমি তো না ঘুমাই নাই খাই নাই, আমি 16 ঘন্টা ধরে পড়েছি, আমি এটা করেছি, আমি দিনে 2000 প্রশ্ন সলভ করেছি। কিন্তু তুমি দেখতেছো তোমার কাছে এগুলো তোমার ক্যাপাবিলিটির বাইরে। তারপরে ধরো আবার কিছু জায়গা আছে কি, যে তোমরা সকালে পড়বা, রাতে পড়া ভালো হয় না। এখন তুমি সকালে উঠতেই পারতেছো না কোনোভাবে, তোমার রাতে পড়া ভালো হচ্ছে। আরো অনেক ব্যাপার আছে। এখন তুমি ওই গাইডলাইন না, এই ভাইয়া তো ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, ভাইয়া সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেয়েছে, এ তো একদম টপ রেজাল্ট করেছে, এ তো অনেক ভালো, আমার তো এর গাইডলাইন ফলো করতে হবে। আজকে এটা ফলো করলে, কালকে আমারটা করলে, এরপরের দিন আরেকজনটা করলে, এভাবে করতে গেলে হবে কি, 14 জায়গায় গাইডলাইন ফলো করে আপনার আলটিমেটলি নিজেকে লুজার লাগবে, এবং আপনি কারোটাই ফলো করতে পারবেন না, এবং আলটিমেটলি আপনি চান্স মিস করবেন, ঠিক আছে? সো তুমি
আগে এটাকে নিজেকে বুঝাতে হবে যে তুমি আগে কোন লেভেলের স্টুডেন্ট, তোমার সাথে কোনটা যায়, তোমার সাথে কোনটা অ্যাপ্লিকেবল, তোমার নিজের সাথে যেটা কনভেনিয়েন্ট মনে হয় যে না এই ভাইয়া বা আপুর গাইডলাইন ফলো করলে আমি রেজাল্ট পাচ্ছি, আমার ভালো হচ্ছে, তুমি জাস্ট তাদের গাইডলাইন ফলো করবা। এর বাদ বাকি আর কারো গাইডলাইন ফলো করার দরকার নাই। আমরা একটা জিনিস আমাদের স্টুডেন্টদেরকে বলি, সেটা হচ্ছে চান্সটা তোমার, এই চান্স পাওয়ার পিছনে স্ট্র্যাটেজিটা তোমার নিজেকে লিখতে হবে। সবার গাইডলাইন শুনে এমন কিছু একটা রেজাল্ট বের করো যেটা তোমার সাথে যায়, এবং নিজের স্ট্র্যাটেজি নিজে বানাও। তারপর মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার পর তুমি সবাইকে গিয়ে বলবা দেখো আমি একজন এরকম স্টুডেন্ট ছিলাম, আমি এই গাইডলাইন গুলা বা এই স্ট্র্যাটেজি ফলো করে চান্স পেয়েছি। সো মেক ইউর ওন স্ট্র্যাটেজি ইয়োর সেলফ, ঠিক আছে? আই নো ইউ ক্যান ডু ইট। সো অনেক 8টা পয়েন্ট বলে দিলাম, এই 8টা ভুল আমি আশা করি আজকে যারা এই ভিডিওটা দেখছে তারা কেউ রিপিট করবে না। এবং যদি তুমি তোমার ফ্রেন্ডের ভালো চাও, ফ্রেন্ডকে ভিডিওটা পাঠায় দাও এবং নিজে ভিডিওটা সেভ করে রাখো। এই 8টা ভুল যাতে তোমার এই পুরা 3 মাসে রিপিট না হয়, চান্স মিস করলে এসে মিলাই নিয়ে যায় যে 8টা ভুলের মধ্যে আপনারটা কমন পড়েছে কিনা। সো আই হোপ এভরিওয়ান গট মাই ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা যাতে তোমাদের কারো চান্স মিস না হয় ইনশাআল্লাহ। সো বেস্ট অফ লাক এভরিওয়ান, ফি আমানিল্লাহ।